হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসিআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। বন্ধুরা, আমি আবার চলে এসেছি ইংলিশ গ্রামারের একটা সুন্দর টপিক নিয়ে। তোমরা জানো আমরা নাউন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, আর নাউন চ্যাপ্টার থেকে আমরা ইতিমধ্যেই 5টা ক্লাসের ভিডিও আপলোড করেছি। নাউন কত রকমের হতে পারে, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন, নাউন এন্ড নাম্বার, একবচন থেকে বহুবচন কিভাবে করা যায়, নাউন এন্ড জেন্ডার, লিঙ্গ, অ্যান্ড ফাইনালি কেস। বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে কেস নিয়ে আলোচনা করেছি। আমরা কেস আলোচনা করার সময় জানতে পেরেছি যে কেস সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এন্ড পজেসিভ কেস। আমাদের আজকের এই ক্লাসটা মূলত পজেসিভ কেসকে কেন্দ্র করে। এখন আমরা পজেসিভ কেসকে কয়েকটা ধাপে আলোচনা করব। প্রথম, পজেসিভ কেস কি, ডেফিনেশন। দ্বিতীয়ত আমরা জানবো পজেসিভ কি কি উপায়ে করা যায়। 3 নম্বর আমরা জানবো যে পজেসিভ কেসের কি কি ব্যতিক্রমী বা সাম স্পেশাল রুলস, কি কি বিশেষ নিয়মাবলী আছে। তারপরে আমরা জানবো যে নাউন ইন অ্যাপোজিশন কি। তারপরে আমরা আবার জানবো যে নাউন ইন অ্যাপোজিশন থাকলে তার পজেসিভ কেস কিভাবে করা যায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমরা যেমনটা জানো যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা সম্পূর্ণরূপে আলোচনা করি এবং ওখানে কিছু এক্সট্রা তথ্য দেওয়ার চেষ্টা করি যেন তোমরা উপকৃত হও। আজকের এই ভিডিওটাও তার ব্যতিক্রম হবে না। আমি আশ্বস্ত করতে পারি তোমাদেরকে যে তোমরা এখানে নতুন কিছু তো অবশ্যই জানতে পারবে। চলো আমরা এবার এই বিষয়ে বিস্তারিত। বন্ধুরা, আমরা সব প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে পজেসিভ কি, হোয়াট ইজ পজেসিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পজেসিভ ইট ইজ দ্য রিলেশন বিটুইন টু নাউন্স। দুটি নাউনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটার নামই হচ্ছে পজেসিভ। যেমন সুমনের বাবা বা বইয়ের পৃষ্ঠা। আচ্ছা, সুমন একটা নাম, এটা একটা নাউন। বাবা অর্থাৎ ফাদার, এটাও একটা নাউন। তাহলে সুমন আর বাবার মধ্যে যে রিলেশন, একেই বলা হচ্ছে পজেসিভ। আবার লক্ষ্য করো, বইয়ের পৃষ্ঠা, তাহলে বইয়ের সঙ্গে পৃষ্ঠার যে সম্পর্ক, বইয়ের পৃষ্ঠা, এটাই হচ্ছে পজেসিভ। এবারে আমরা জানবো যে সুমনের বাবা বা বইয়ের পৃষ্ঠা, এগুলিকে যখন আমরা ইংরেজিতে অনুবাদ করব তাহলে কিভাবে করব, অর্থাৎ পজেসিভ কত রকম ভাবে বা কি কি পদ্ধতিতে করা যায়। বন্ধুরা, মনে রাখতে হবে পজেসিভ সাধারণত 3 ভাবে করা যায়। কয়ভাবে? 3 ভাবে করা যায়। নাম্বার 1, অ্যাপোস্ট্রফি-s ব্যবহার করে। আচ্ছা, অ্যাপোস্ট্রফি-s বুঝো তো তোমরা? এখানে না আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে উপরে কমা আর এস, আমরা এটাকে কি বলি? অ্যাপোস্ট্রফি-s। আমরা জানি যে এটা অ্যাপোস্ট্রফি-s, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি আলাদা আর এস আলাদা। সব ক্ষেত্রেই যে অ্যাপোস্ট্রফি-s একসঙ্গে থাকবে তা নয়, কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে শুধু উপরে কমা অর্থাৎ অ্যাপোস্ট্রফি থাকবে, এস থাকে না। তাহলে আমরা যদি এটার নাম অ্যাপোস্ট্রফি-sই জানি, তাহলে যখন শুধু উপরে অ্যাপোস্ট্রফি থাকবে অর্থাৎ কমাটা থাকবে, তখন কি বলবে? তাহলে মনে রাখতে হবে উপরে কমাটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি, তার সঙ্গে যদি এস থাকে তাহলে আমরা দুটাকে একসঙ্গে মিলিয়ে বলতে পারি অ্যাপোস্ট্রফি-s। বোঝা গেল? তাহলে আমরা কি বলছিলাম যে পজেসিভ 3 ভাবে করা যায়। নাম্বার 1, অ্যাপোস্ট্রফি-s ব্যবহার করে। নাম্বার 2, অফ ব্যবহার করে। আর নাম্বার 3, শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করে। চলো আমরা এই 3 ধরনের পদ্ধতিকে ধরে ধরে আলোচনা করি। প্রথমে কি ছিল? অ্যাপোস্ট্রফি-s ব্যবহার করে। আচ্ছা, অ্যাপোস্ট্রফি-s ব্যবহার করে যদি পজেসিভ করতে হয়, তাহলে এর নিয়ম হলো যে যে মালিক সে আগে বসবে, যার মালিক সে পরে বসবে। আচ্ছা, রোহানের বাবা বা সুমনের বাবা, তাহলে রোহানের বাবা, কার বাবা? রোহানের। তাহলে রোহান আগে বসবে, বাবা পরে বসবে, আর রোহানের শেষে অ্যাপোস্ট্রফি-s বলবে। আচ্ছা, মালিক বলতে কিন্তু এখানে ওই মালিক নয়, মালিক দাস ভৃত্য, ওটা নয়। আমি তোমাদের বোঝানোর জন্য এই মালিক শব্দটা ব্যবহার করলাম। রোহানের বাবা অর্থাৎ যার সম্পর্ক স্থাপন করা হচ্ছে সে আগে বসবে, যার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হচ্ছে সে শেষে বসবে। তাহলে ইংলিশ কি হবে? রোহানস ফাদার। অ্যাবসলিউটলি কারেক্ট। আগে বাড়ো। বইয়ের পৃষ্ঠা। আচ্ছা, এখানে কার পৃষ্ঠা? বইয়ের। মালিককে? বই। তাহলে বই আগে বসবে, পৃষ্ঠা পরে বসবে, আর বইয়ের শেষে অ্যাপোস্ট্রফি-s দিতে হবে। বুকস, পেজ। ওকে, বুঝা যাচ্ছে? তোমরা আবার চমকে যেও না যে বুকস পেজ কি করে হয়। লেট মি ফিনিশ ফার্স্ট, আগে আমাকে শেষ করতে দাও। বুঝা যাচ্ছে? নেক্সট চলে আসো 2 নম্বরে। 2 নম্বর আমরা কি বলেছিলাম? অফ ব্যবহার করে ও পজেসিভ করা যায়। স্যার কিভাবে করা যায়? চলো শুনো। অফ ব্যবহার করে পজেসিভ করার নিয়ম হলো ঠিক অ্যাপোস্ট্রফি-s এর উল্টো। অর্থাৎ অফ দিয়ে যখন আমরা পজেসিভ করব, তখন যার মালিক সে আগে বসবে আর যে মালিক সে পরে বসবে, আর মধ্যখানে অফ ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, রোহানের বাবা, তাহলে কার বাবা? রোহানের। তাহলে বাবা আগে, রোহান পরে, আর মধ্যখানে অফ ব্যবহার করতে হবে, অর্থাৎ ফাদার অফ রোহান। ঠিক অ্যাপোস্ট্রফি-s এর উল্টো। মনে রাখতে হবে অ্যাপোস্ট্রফি-s কি হচ্ছিল? যে মালিক সে আগে, যার মালিক সে পরে। অফের ক্ষেত্রে কি হচ্ছে? যার মালিক সে আগে আর যে মালিক সে পরে। আচ্ছা, এবার দেখো বইয়ের পৃষ্ঠা। তাহলে বইয়ের পৃষ্ঠার ইংলিশ কি হবে? তাহলে পৃষ্ঠা আগে, বই পরে, আর মধ্যখানে অফ, তাহলে পেজ অফ বুক।
আচ্ছা, এবারে এসো যে অ্যাপোস্ট্রফিস দিয়েও পজিটিভ করা যাচ্ছে, অফ দিয়েও পজিটিভ করা যাচ্ছে, তাহলে সব ক্ষেত্রে কি আমরা ইচ্ছা মতো পজিটিভ করতে পারি? মানে যেখানে ইচ্ছা গেল অফ ব্যবহার করলাম, যেখানে ইচ্ছা গেল অ্যাপোস্ট্রফিস ব্যবহার করলাম? গ্রামার বলছে না। পজিটিভ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে মালিক সে যদি ব্যক্তি হয়, কোনো ব্যক্তি বা মানুষকে বোঝায়, তাহলে আমরা অফ দিয়েও পজিটিভ করতে পারি, আবার অ্যাপোস্ট্রফিস দিয়েও পজিটিভ করতে পারি। অর্থাৎ আমরা যখন বলবো রোহানের বাবা, তাহলে এর ইংলিশ কি হবে? রোহানস ফাদার অথবা ফাদার অফ রোহান। দুটোই বৈধ, দুটোই জায়েজ, চলবে। কিন্তু যদি যে মালিক সে জড়বস্তু হয়, প্রাণহীন হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে অফ ব্যবহার করে পজিটিভ করতে হবে, অ্যাপোস্ট্রফিস দিয়ে নয়। তাহলে বইয়ের পৃষ্ঠা আমরা যদি বলি বুকস পেজ, তাহলে কি হবে? গোল গোল আন্ডে, ভুল। এটা লিখলে ক্রস দিয়ে জিরো দিয়ে দিবে, কি হবে? পেজ অফ বুক। বোঝা গেল? তাহলে ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিস এবং অফ দুটো দিয়েই পজিটিভ করা যায়, আর জড়বস্তু হলে ওই ক্ষেত্রে শুধু অফ ব্যবহার করতে হবে। চলো এবার আমরা 3 নম্বর পদ্ধতিতে চলে আসি। শুধু অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করতে হবে? মনে রাখতে হবে, যদি কোনো প্লুরাল নাউন থাকে এবং সেই প্লুরাল নাউনের শেষে এস থাকে, তাহলে এই ধরনের নাউনের সঙ্গে যখন আমরা পজিটিভ করব, তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এস ব্যবহার করব না। বোঝা গেল? কি বললাম? দুটো শর্ত, প্লুরাল নাউন হতে হবে এবং শেষে এস থাকতে হবে। তাহলে এই ধরনের নাউনের সঙ্গে পজিটিভ করার সময় শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস ব্যবহার করতে হয় না। উদাহরণ লক্ষ্য করো, মেয়েদের বিদ্যালয়, গার্লস স্কুল। আচ্ছা, গার্লসে যে তোমরা এসটা দেখতে পাচ্ছ, এটা গার্ল শব্দটির প্লুরালের এস, অর্থাৎ গার্লস, মেয়েদের। যেহেতু এখানে গার্লস প্লুরাল নাউনের শেষে এস আছে, তাই পজিটিভ করার সময় লক্ষ্য করো শুধু উপরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এস ব্যবহার করা হয়নি। তাহলে মেয়েদের বিদ্যালয়, গার্লস স্কুল। আচ্ছা, টিচার্স রুম, তোমরা স্কুল গেলে লক্ষ্য করবে টিচার্সদের রুমের বাইরে গেটের সামনে উপরে লেখা থাকে টিচার্স রুম। লক্ষ্য করে বানান কি লেখা আছে, দেখবে টিচার্স রুম। টিচার্স, এখানে এসটা প্লুরালের এস, ওই জন্য শেষে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যদি প্লুরাল নাউন হয় আর শেষে এস না থাকে, খুব স্বাভাবিক বিষয়, যদি প্লুরাল নাউনের শেষে এস না থাকে তাহলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস করতে হবে। লক্ষ্য করো উদাহরণ, চিলড্রেন্স পার্ক। চিলড্রেন, ইট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড, রাইট? তাহলে চিলড্রেন প্লুরাল, কিন্তু শেষে এস নেই, তাহলে আমরা যখন এই শব্দটি দিয়ে পজিটিভ করলাম, তাহলে লক্ষ্য করো শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণ লক্ষ্য করো, ওমেন্স কলেজ। ওমেন্স কলেজ, লক্ষ্য করো ওমেন প্লুরাল, যেহেতু এস নেই তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা তোমাদের কাছে, যে প্লুরাল নাউনের শেষে যদি এস থাকে, তাহলে এই ধরনের নাউনের সঙ্গে পজিটিভ করার সময় শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। আমাদের জানা থাকতে হবে আরো একটা ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করে পজিটিভ করতে হয়। কোন ক্ষেত্রে? সিঙ্গুলার নাউনের শেষ সিলেবলে যদি এস বা সিই থাকে এবং তারপরে যদি সেক, এস এ কেই, সেক শব্দটা থাকে, তাহলে এই ধরনের নাউনের সঙ্গে পজিটিভ করার সময় শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। উদাহরণ লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। গুডনেস সেক, লেখা করো গুডনেস, শেষ সিলেবলে এস আছে আর তারপরে শব্দটা কি? সেক। তাহলে এখানেও শুধু উপরে লক্ষ্য করো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। কনজান্স সেক, কনজান্স বিবেক, তাহলে কনজান্স সেক, লক্ষ্য করো এখানে সিই আছে এবং তারপরে সেক শব্দটি আছে, তাহলে এখানেও আমাদের শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। তাহলে এই ছিল 3টি পদ্ধতি পজিটিভ কেসের ইংরেজি অনুবাদ করার। এবার আমরা চলে আসবো সাম স্পেশাল নোটস, অর্থাৎ পজিটিভ কেসকে কেন্দ্র করে বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলি আমাদের জানা থাকা দরকার। আমরা এখানে মোট 12টা পয়েন্ট বা 12টা নিয়ম জানবো। চলো শুরু করা যাক। নাম্বার 1, যদি কোনো কম্পাউন্ড নাউন থাকে, অর্থাৎ নাউন যদি একাধিক অংশের হয়, তাহলে এই ধরনের নাউনের সঙ্গে পজিটিভ করার সময় অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করব? মনে রাখতে হবে, নাউন যদি একাধিক অংশের হয়, তাহলে শেষ অংশটাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। যেমন ধরো, সিস্টার ইন লজ হাউস, সিস্টার ইন ল হাউস। তাহলে এখানে সিস্টার ইন ল শব্দটিতে দেখো 3টা পার্ট আছে, সিস্টার ইন ল। তাহলে আমরা কি বললাম? নাউন যদি একাধিক অংশের হয়, তাহলে শেষ অংশটাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে সিস্টার ইন লজ হাউস, ল এর শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। বোঝা যাচ্ছে? আরো একটা উদাহরণ বলতে পারি, গভর্নর জেনারেলস কার। আচ্ছা, গভর্নর জেনারেল এটা একটাই নাউন, কিন্তু দুটো পার্ট আছে, গভর্নর এবং জেনারেল। তাহলে এই ধরনের নাউনের সঙ্গে যখন আমরা পজিটিভ করতে যাব, তাহলে আমাকে শেষ অংশটাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে লক্ষ্য করো, জেনারেলের শেষে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, গভর্নর জেনারেলস কার। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে আমরা জানবো যদি মিলিত অধিকার বোঝায়, অর্থাৎ ধরে নাও একটাই জিনিস তার কয়েকজন মালিক, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করব? তাহলে মনে রাখতে হবে, যদি সম্মিলিত অধিকার বা মিলিত অধিকার বোঝায়, তাহলে যতজন মালিক থাকবে প্রত্যেকটা নাউনকে কমা 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 দিয়ে লিখতে হবে এবং শেষের নাউনটার আগে শুধু এন্ড দিতে হবে।
এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদেরকে শেষের নাউনটার সঙ্গেই শুধু অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে হবে। ধরো রাম, শ্যাম, যদু, মধুর বোন, অর্থাৎ বোন একটাই, তার 4 জন ভাই, রাম, শ্যাম, যদু, মধু। তাহলে আমাকে কি লিখতে হবে? রাম, শ্যাম, যদু অ্যান্ড মধু। আর যেহেতু মধু শেষ, তাহলে মধুর শেষেই আমাকে শুধু অ্যাপোস্ট্রফি-এস লিখতে হবে। তাহলে রাম, শ্যাম, যদু অ্যান্ড মধুজ সিস্টার। বোঝা গেল? তাহলে মিলিত অধিকার বুঝালে যতজন মালিক থাকবে প্রত্যেকটা নাউনকে লিখতে হবে, শুধু শেষের নাউনটার সঙ্গে অ্যাপোস্ট্রফি-এস দিয়ে দিতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট পরের পয়েন্টে চলে আসো। আচ্ছা, যদি সম্মিলিত অধিকার বা মিলিত অধিকার না বোঝায়, প্রত্যেকের আলাদা আলাদা মালিকানা বোঝায়, তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটা নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি-এস দিতে হবে। উদাহরণ লক্ষ্য করো, রাম, স্যামস, যদুজ অ্যান্ড মধুজ সিস্টার। লক্ষ্য করো প্রত্যেকটা নাউনের শেষে অ্যাপোস্ট্রফি-এস আছে, রামসের শেষে, যদুর শেষে, মধুর শেষে। তাহলে মনে রাখতে হবে যদি প্রতিটি নাউনের শেষে অ্যাপোস্ট্রফি-এস থাকে তাহলে ভিন্ন ভিন্ন মালিকানা বোঝাবে। অর্থাৎ রামস, স্যামস, যদুজ অ্যান্ড মধুজ সিস্টার। তাহলে এই বাক্যটার অর্থ হচ্ছে রামের বোন আলাদা, শ্যামের বোন আলাদা, যদুর বোন আলাদা এবং মধুর বোন আলাদা। বোঝা গেল? তাহলে মিলিত অধিকার বুঝালে শেষের নামটার সঙ্গে অ্যাপোস্ট্রফি-এস, আর যদি ভিন্ন ভিন্ন মালিকানা বোঝায়, আলাদা আলাদা বোঝায়, তাহলে প্রত্যেকটা নাউনের শেষে অ্যাপোস্ট্রফি-এস দিতে হবে। নেক্সট, এবারে আমরা জানবো যে কোনো জড়বস্তুকে যদি মানুষের মতো করে কল্পনা করা হয়, অর্থাৎ কোনো মানুষের স্বভাব বা বৈশিষ্ট্যকে যদি জড়বস্তুর উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে জড়বস্তুর সঙ্গেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। যেমন ইন্ডিয়াজ হোপ, ভারতের আশা। আচ্ছা, ভারত একটা দেশের নাম, এটা ইনঅ্যানিমেট, জড়বস্তু। তো জড়বস্তু কেন আশা করতে যাবে? আশা করা তো মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য। কিন্তু এই মানুষের স্বভাব বা বৈশিষ্ট্যকে যখন জড়বস্তুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা জড়বস্তুর ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে পারি। বোঝা গেল? তাহলে ইন্ডিয়াজ হোপ এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। পরের পয়েন্ট, এবারে আমরা আসবো কোনো শক্তিশালী, উচ্চ ক্ষমতা সম্পন্ন বা মর্যাদাপূর্ণ জড়বস্তু যদি বোঝায়, তাহলে এই ক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে পারি। যেমন সূর্যের কিরণ, দ্য সানস রেজ, সমুদ্রের গর্জন, ওশানস রেয়ার। তাহলে ওশানের ক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করেছি। নেক্সট, এবারে আমরা জানবো যে সময়, ওজন বা দূরত্ব বোঝাতেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। যেমন এ ডেজ জার্নি, একদিনের যাত্রা। তাহলে লক্ষ্য করো ডের পরে অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা হয়েছে। আ ফুটস লেংথ, 1 ফুট দৈর্ঘ্য। অ্যাট অ্যান আর্মস ডিস্টেন্স, লক্ষ্য করো আর্মের পরেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তোমরা যারা ফাদার্স হেল্প গল্পটা পড়েছো, তোমাদের একটা লাইন মনে পড়বে, দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইকস লিভ। লক্ষ্য করো উইক মানে সপ্তাহ, এখানে অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা হয়েছে, উইকস লিভ, 1 সপ্তাহের ছুটিতে। তাহলে সময় বোঝাতেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়, এটাই তার প্রমাণ। বুঝে গেছো কোথায় আছে লাইনটা? ফাদার্স হেল্প গল্পে। পরের পয়েন্ট দেখো, এবারে আমরা এসে জানবো যে সংক্ষেপে প্রকাশ করার জন্য কিছু ফ্রেজের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। যেমন আ বোটস ক্রিউ, উইটস এন্ড, টু ওয়ান্স হার্টস কন্টেন্ট, ইত্যাদি ইত্যাদি। নেক্সট, এবারের পয়েন্ট আমরা এসে জানবো যে এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এই ধরনের শব্দগুলির সঙ্গেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। যেমন সামওয়ানস বুক, কোনো একজনের বই, এভরিবডিজ প্রবলেম, সবারই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এনিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান, এই শব্দগুলির সঙ্গেও অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা যায়। নেক্সট পয়েন্ট, এবারের পয়েন্টে এসে আমরা জানবো যে এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এই শব্দগুলির সঙ্গে যদি এলস যুক্ত হয়ে যায়, তাহলে আর সামবডি, সামওয়ানের সঙ্গে নয়, এলস শব্দটির শেষে অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে হবে। যেমন নোবডি এলসেজ অ্যাডভাইস, সামবডি এলসেজ ওয়াইফ, অন্য কারো স্ত্রী। আচ্ছা, অন্য কারো স্ত্রী থেকে মনে পড়লো, তোমাদের একটা ছোট্ট গল্প শোনাই। সামবডি এলস নিয়ে একটা খুব মজার গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে একজন ভদ্রলোক কোনো অফিসে চাকরি করতেন। তিনি কোনো কারণে অফিসে একদিন দেরিতে গেছেন, অফিসে তার পৌঁছাতে দেরি হয়ে গেছে। অফিসের বস তাকে ডেকে বললেন, ওয়াই আর ইউ সো লেট? তখন সেই ব্যক্তিটি বসের সামনে দাঁড়িয়ে, সরি স্যার, আই ওয়াজ উইথ সামবডি এলসেজ ওয়াইফ। কি বললো? সরি স্যার, আমি দুঃখিত, আই ওয়াজ উইথ সামবডি এলসেজ ওয়াইফ, আমি অন্য কারো স্ত্রীর সঙ্গে ছিলাম। এ ডার্টি মাইন্ড, অন্য ভেবো না। ও পরক্ষণেই বলল, স্যার, আই ওয়াজ উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে ছিলাম। লক্ষ্য করো, মা। আচ্ছা, মাও তো অন্য কারো স্ত্রী না, ওর বাবার স্ত্রী। কর্মচারীর এই উত্তর শুনে ওই অফিসের বস তো হেসে লুটিয়ে পড়লেন, কিন্তু তিনি হাসতে হাসতে বললেন, তুমি 1/2 ঘন্টা লেটে এসেছো, তোমাকে 1/2 ঘন্টা দেরিতে বাড়ি যেতে হবে। ও বললো, ঠিক আছে স্যার। ও কাজ করলো, 1/2 ঘন্টা লেটে অফিস থেকে বেরিয়ে বাড়ি পৌঁছালো। বাড়িতে পৌঁছে দেখছে যে তার স্ত্রী রান্নাঘরে চা বানাচ্ছে। ও তার স্ত্রীকে গিয়ে বললো, তাড়াতাড়ি চা বানাও, আই এম সো টায়ার্ড, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বউ জিজ্ঞেস করলো, এত দেরি কেন হলো? ও ভাবলো, চলো সকালে তো মজা করেছি, এখনো একটু মজা করে নি। ওর বউকে উত্তর দিল, ইউ নো ডার্লিং, আই ওয়াজ উইথ সামবডি এলসেজ ওয়াইফ।
যেই না এই কথাটা বলা তারপরে আর তার কোনো জ্ঞান নাই। যতক্ষণে চোখ খুলেছিল ততক্ষণে সে হসপিটালে। অর্থাৎ ওর বউ চা বানাচ্ছিল, ওই চায়ের সাসপেন্স হওয়া জল ওর চেহারাতে মেরেছে, ওর মুখে মেরেছে, আর ও হসপিটালাইজ হয়ে গেছে। ও বেচারা ব্যাখ্যাই করতে পারেনি যে somebody else's wife তার মা ছিল। লেটস প্রসিড, আগে বাড়ি। এবারে আমরা জানবো যে এনিথিং, নাথিং, সামথিং এই ধরনের শব্দগুলোর সঙ্গে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা যায় না। এটাও মনে রাখতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরো মনে রাখবো যে পজেসিভ প্রোনাউন অর্থাৎ মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এই শব্দগুলির শেষেও অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা যায় না, কারণ এরা নিজেই পজেসিভ। তাহলে এদের সঙ্গে ডবল পজেসিভ করা যাবে না। শেষ পয়েন্টে এসে আমরা জানবো যে বেশ কিছু শব্দ আছে যেমন চার্চ, স্কুল, হোম, শপ ইত্যাদি ইত্যাদি। কোনো পজেসিভের পরে যদি এই শব্দগুলি থাকে তাহলে সাধারণত এই শব্দগুলিকে ওখানে ব্যবহার করতে হয় না। যেমন yesterday I met my friend at সেন্ট জনস। সেন্ট জনস চার্চ বলার দরকার নেই, শুধু সেন্ট জনস অ্যাপোস্ট্রোফি এস, ইট ইজ ফিনিশ। এই ছিল আমাদের সাম স্পেশাল রুলস বা সাম স্পেশাল নোটস। এবারে আমরা জানবো নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, নাউন ইন অ্যাপোজিশন কি? দেখো, অ্যাপোজিশন শব্দটির অর্থ হচ্ছে পাশে এসে বসা। এখন কে কার পাশে বসবে? তো নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ নাউনের পাশে এসে বসবে। মনে রাখতে হবে যদি দুটি নাউন একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়ে থাকে। উদাহরণ লক্ষ্য করো, আমরা বলতে পারি ধোনি ইজ আওয়ার ক্যাপ্টেন, হি মেড 50 রানস। তাহলে এই দুটো বাক্যকে যদি আমরা একটা বাক্যে রূপান্তর করি তাহলে কি বলতে হবে? প্রথম বাক্যে আমরা কি পেলাম? দেখো, ধোনি আমাদের ক্যাপ্টেন, অর্থাৎ ধোনির আমরা একটা পরিচয় পেয়েছি যে ধোনি হচ্ছে আমাদের অধিনায়ক। তাহলে আমরা ধোনির পাশে কমা দিয়ে আওয়ার ক্যাপ্টেন শব্দটাকে ব্যবহার করে দিতে পারি, আর দিয়ে দ্বিতীয় বাক্যের আমরা সাবজেক্টটাকে বাদ দিয়ে বাকি অংশটা লিখে দিতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি ধোনি কমা আওয়ার ক্যাপ্টেন কমা মেড 50 রানস। তাহলে এই যে ধোনির পাশে কমা দিয়ে আমরা ওর আরেকটা পরিচয় বসিয়ে দিলাম, আরেকটা নাউন বসিয়ে দিলাম, সেটাই হচ্ছে ধোনির অ্যাপোজিশন। অর্থাৎ কোনো বাক্যে যদি একই নাউনের একাধিক পরিচয় থাকে তাহলে নাউনের পাশে কমা দিয়ে ওর পরিচয়টাকে বসিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। এবার আমরা জানবো যে আমরা এখানে অ্যাপোজিশন কেন আলোচনা করছি। মনে রাখতে হবে, কোনো নাউন আর অ্যাপোজিশন যদি একসঙ্গে থাকে আর এই ধরনের শব্দের সঙ্গে যদি পজেসিভ করতে হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রোফি এস কোথায় ব্যবহার করব? অবভিয়াসলি নাউনের পরে নয়, অ্যাপোজিশনের পরে ব্যবহার করব। ধরো আমাদের অধিনায়ক ধোনির ব্যাট, তাহলে আমরা এটা যখন ইংরেজি অনুবাদ করব তাহলে আমরা কি বলতে পারি? ধোনি কমা আওয়ার ক্যাপ্টেন্স ব্যাট। তাহলে অ্যাপোস্ট্রোফি এসটা ধোনির পরে নয়, অ্যাপোজিশন আওয়ার ক্যাপ্টেন ছিল, আওয়ার ক্যাপ্টেনের পরে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়েছে। আই হোপ তোমরা বিষয়টা বুঝে গেছো। তাহলে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের পজেসিভ কেসের আলোচনা, আর এটাই ছিল আমাদের নাউন চ্যাপ্টারের শেষ আলোচনা। আশা করি এরপর থেকে তোমাদের আর অ্যাপোস্ট্রোফি এস, অফ বা শুধু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করা নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। তার সঙ্গে আমরা কিছু স্পেশাল নোটসও শিখলাম, তার সঙ্গে আমরা এটাও জানলাম যে অ্যাপোজিশন কাকে বলে। এই বিষয়গুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে এবং আমরা ধীরে ধীরে যখন আগে বাড়বো এই বিষয়গুলি আমাদের পরবর্তীতে বিশেষভাবে কাজে আসবে। যখন যেখানে তোমাদের কোনো রকম সমস্যা হবে ওই ক্লাসগুলি বা ওই ক্লাসের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। প্লে লিস্টে আমাদের সব ভাগ করে করে দেওয়া হয়েছে। স্পোকেন ইংলিশের আলাদা ফোল্ডার, গ্রামারের আলাদা ফোল্ডার, কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা ফোল্ডার করা আছে, তোমরা ওখানে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এই বিষয়গুলি ভালোভাবে অনুশীলন করো এবং তোমরা যেমনটা জানো যে ইংরেজি শিক্ষার দুটোই মাধ্যম, গ্রামার জানতে হবে আর ভোকাবুলারি অর্থাৎ শব্দ জ্ঞান জানা থাকতে হবে। তো শব্দ বেশি বেশি করে মুখস্থ করো, গ্রামারকে ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং সিস্টেমেটিক ওয়েতে বোঝো, মানে পর্যায়ে পর্যায়ে ধাপে ধাপে বুঝতে বুঝতে আগে বাড়ো আর ইংলিশ শিখতে থাকো। তাহলে আবার নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ইংলিশ অনুশীলন করতেই থাকবে। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ practicing English grammar. Thank you.